সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিক 2025-এর ইংলিশের সাজেশন নিয়ে। এর আগে তোমরা বাংলার সাজেশন ভিডিও আমার দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো বা ওপরের আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। আমি এখানে 1 to 3 দিয়ে চিহ্নিত করেছি। 1-এ আছে দ্য স্নেল, 2-এ ফ্যাভেল, 3-তে সি ফিভার। আমি এখানে মোট 3টে কবিতা বললাম, দ্য স্নেল, ফ্যাভেল আর সি ফিভার। তোমরা চেষ্টা করো দ্য স্নেল আর ফ্যাভেল ভালো করে পড়ে যেতে, আর সি ফিভারটাও পড়ে যেতে। 3টার মধ্যে তোমরা কমন পাবেই। তারপর প্রোজের মধ্যে দ্য ক্যাট, আওয়ার, রানওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো এই 3টার মধ্যে তোমরা চেষ্টা করো দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইটটা ভালো করে পড়তে, আর দ্য পাসিং অ্যাওয়ে বাপুটা উপরে রাখতে। তোমরা এই 3টার মধ্যে কমন পাবেই। তো কবিতার মধ্যে আরও একবার বলছি, কবিতার মধ্যে দ্য স্নেল, ফ্যাবেল খুবই ভালোভাবে পড়ো, আর সি ফিভারটা অল্প করে দেখে নিও। আর গল্পের মধ্যে দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইট এই দুটো ভালো করে পড়ে নিও, আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা একটু দেখে নিও। এই 6টা যেইটা বললাম সেখান থেকে তোমরা কবিতা ও গল্পের মধ্যে আশা করি কমন পাবে। তারপরে চলে আসি রাইটিংয়ের কথা, কারণ এরপরে আনসিন আছে। আনসিনে কখনোই কমন কি আসবে সেটা বলা যায় না। তাই তোমরা যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতের সামনে পাবে তখন আনসিনটা আগে ভালো করে পড়ে নেবে, কারণ প্রশ্ন যখন আসে তখন তার উত্তরটা একটু ঘুরিয়ে ফিরিয়ে গল্পের মধ্যে বা আনসিনের মধ্যে দেওয়া থাকে। তো তোমরা যদি ভালো করে আনসিনটা আগে পড়ে নাও তাহলেই তোমরা আনসিনে পুরো মার্কস পেয়ে যাবে। তো আমি চলে আসি এরপর রাইটিংয়ে। তো রাইটিংয়ের মধ্যে তোমাদের সবার আগে আছে লেটার রাইটিং। তোমরা জানো লেটার হয় দু প্রকারের, একটা ফর্মাল লেটার আর একটা ইনফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের মধ্যে হয় এডিটরের, হেডমাস্টারের আর অফিসারদের উদ্দেশ্যে লেখা চিঠি। আর ইনফর্মাল লেটারের মধ্যে হয় ফ্রেন্ড বা রিলেটিভ, ব্রাদার, ফাদার এইসব হতে পারে। তো তোমরা কোন কোন লেটারটা পড়বে মনে রাখবে, লেটারে 10 নাম্বার থাকে, আর 10 নাম্বার তুলে নেওয়া খুবই সহজ ব্যাপার একটা। মনে রাখবে লেটার লেখার টাইমে বডিটাই খালি চেঞ্জ হয়, বাকি সব কিছু পুরোপুরি কমন থাকে। তো লেটার লেখার ব্যাপারটা খালি ফর্মালের ক্ষেত্রে আর ইনফর্মালের ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা, বাকি সব কিছুই কমন। তো লেটার লেখা বা 10-এ 10 পেয়ে যাওয়া খুব একটা কঠিন কাজ নয়। তো লেটারের ক্ষেত্রে তোমরা পড়তে পারো, সবার আগেই দেখতে পাচ্ছ, রাইট এ লেটার টু দ্য ওসি রিপোর্টিং দ্য লস অফ মোবাইল ফোন। এই নিয়ে একটা লেটার লিখতে পারো যেখানে বলা হচ্ছে আমার মোবাইল ফোন হারিয়ে গেছে, তার নিয়ে আমি ওসিকে একটা রিপোর্ট করছি। তারপরে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইনরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি। এর মানে হলো প্রত্যেক দিন আমাদের পাড়ায় বা তোমাদের আশেপাশের অঞ্চলে আবর্জনা পরিষ্কার হচ্ছে না, সেই নিয়ে একটা কমপ্লেন চিঠি লেখা হচ্ছে। তারপরে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর গ্রেভ কনসার্ট ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউডস্পিকার ডিউরিং দ্য ফেস্টিভ্যাল। যখন কোনো ফেস্টিভ্যাল হয় বা উৎসব হয় তখন আমাদের চারপাশে নয়েজ বা পলিউশন, মেনলি সাউন্ড পলিউশন বেড়ে যায়। তো যার ফলে এখানে বলা হচ্ছে যে মাইক্রোফোন ইউজ করতে হবে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে মানুষ কানে হেডফোন দিয়ে নিজের উৎসবে মেতে উঠেছে, যাতে আমাদের আশেপাশের মানুষের কোনো অসুবিধা না হয়। উৎসব মানে এটাই যে আমাদের খুশির সাথে আমাদের আশেপাশের মানুষদেরও যাতে খুশি হয়। এরপরের লেটার হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ট ওভার দ্য পলিউশন কজ বাই ফ্রিকুয়েন্ট ইউজ অফ পলিথিন। তো প্লাস্টিক বা পলিথিন ব্যবহারের ফলে কিভাবে পলিউশন হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটা লেটার লেখার কথা বলা হচ্ছে। এরপর 5 নম্বরে দেখতে পাচ্ছ রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার বাই অ্যাডভাইসিং হিম অ্যাবাউট দ্য অ্যাডিকশন অফ সোশ্যাল মিডিয়া। তো এখানে
লেটার লিখতে বলছে, এটা ইনফর্মাল লেটার। ওপরে যতগুলো বললাম সেগুলো ফর্মাল লেটার ছিল, এটা আবার ইনফর্মাল লেটার, যেখানে বলা হচ্ছে যে তুমি তোমার ব্রাদারকে, ইয়াঙ্গার ব্রাদার অর্থাৎ তোমার ছোট ভাইকে একটা চিঠি লিখছো, যেখানে তোমার ছোট ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব অ্যাডিকশান হয়ে গেছে, বা সোশ্যাল মিডিয়া তার একটা নেশাগ্রস্ত হয়ে গেছে সেই বিষয়। তারপর 6 নম্বরে দেখতে পাচ্ছ, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই ডিসক্রিবিং অ্যাবাউট ইয়োর ভিজিট টু এ মিউজিয়াম। তো এখানে তুমি তোমার ফ্রেন্ডকে বা তোমার বন্ধুকে একটা চিঠি লিখছো, যেখানে মিউজিয়ামে ঘুরতে যাবে বলে একটা চিঠি হচ্ছে। আর শেষ লেটার হচ্ছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই অ্যাডভাইসিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিম লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্ট অ্যাজ পসিবল। তো শেষ লেটারে বলা হচ্ছে তুমি তোমার বন্ধুকে একটা লেটার লিখছো, যেখানে অ্যাডভাইস দিচ্ছ পাবলিক লাইব্রেরি সম্পর্কে, পাবলিক লাইব্রেরির ব্যাপারে একটা চিঠি লেখার কথা বলা হচ্ছে। এই ছিল লেটারের ব্যাপার। এরপরে আসা যাক প্যারাগ্রাফ অ্যান্ড প্রসেসের ব্যাপারে। এই প্যারাগ্রাফের মধ্যে তোমরা 10 নাম্বার থাকবে, তো এই 10 নাম্বারটাও পেয়ে যাওয়া খুব একটা কঠিন কাজ নয়, শুধু স্টেপ বাই স্টেপ তোমাদের লিখে নিতে হবে। কিছু কিছু প্যারাগ্রাফে হিন্টস দেওয়া থাকে, সেই ওয়াইজে লিখতে হয়। আর কিছু কিছু প্যারাগ্রাফে হিন্টস দেওয়া থাকে না, তখন তোমাদের একটু মাথা খাটাতে হয় যে স্টেপ বাই স্টেপ যাতে পুরো জিনিসগুলো যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাত্র 6টা প্যারাগ্রাফ আমি দিয়েছি। তো সবার আগেই প্যারাগ্রাফ 1 নম্বরে রয়েছে, হাউ স্কুল ম্যাগাজিন পাবলিশ। আমরা স্কুল ম্যাগাজিন পাবলিশ করব কিভাবে, সেই নিয়ে একটা প্যারাগ্রাফ, তো সেটা স্টেপ বাই স্টেপ লিখতে হবে। সেকেন্ডে আছে প্রিপারেশন অফ টি। আমরা চা বানাবো কি করে, বা চা তৈরি করার প্রসেসটা কি, সেইটার ব্যাপারে লিখতে হবে। থার্ডে আছে মেকিং অফ ম্যাঙ্গো পিকল। আমরা আমের আচার তৈরি করার পদ্ধতিটা কি, বা আমরা আমের আচার কিভাবে তৈরি করব, এটাও আসতে পারে পরীক্ষায়, তো এটাও তোমরা ভালো করে দেখে নেবে। তারপর 4 নম্বরে দেখতে পাচ্ছ বেনিফিটস অফ আউটডোর স্পোর্টস অ্যান্ড ওয়ার্কআউট ফর স্টুডেন্ট। স্টুডেন্টদের বাইরে খেলা বা আউটডোর স্পোর্টস আর ওয়ার্কআউটে কী কী বেনিফিট হয় সেই সম্বন্ধে একটা প্যারাগ্রাফ। 5 নম্বরে আছে ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোনস। আমরা কিভাবে আমাদের ফোনের মিসইউজ বা খারাপভাবে ব্যবহার করি তার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। আর লাস্ট প্যারাগ্রাফ হলো বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং ডেইলি। আমরা প্রত্যেক দিন যদি খবরের কাগজ পড়ি তাহলে আমাদের কি কি বেনিফিট বা কি কি লাভ হবে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এই ছিল প্যারাগ্রাফ। এরপরে হচ্ছে স্টোরি। স্টোরিতেও 10 নম্বর থাকে। মনে রাখবে স্টোরি লিখতে গেলে তোমাদের আগে ভেবে নিতে হবে যে কি বিষয় স্টোরি দেওয়া হয়েছে, কারণ স্টোরি যখন দেওয়া হবে প্রশ্নে তখন সেখানে টাইটেল দেওয়া থাকবে না। মনে রাখবে তোমাদের যদি স্টোরিতে 10-এ 10 চাই, তাহলে স্টোরির ক্ষেত্রে যা যা হিন্টস দেওয়া হবে সেই হিন্টসগুলো ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে, কারণ স্টোরি লেখার সময় প্রশ্নে কখনোই স্টোরির টাইটেল বা ট্যাগলাইন দেওয়া থাকে না, শুধু হিন্টস দেওয়া থাকে। তো স্টোরি লিখতে গেলে তোমাদের আগে স্টোরিটা যে হিন্টস দিয়েছে সেগুলো ভালো করে পড়ে একটা সুন্দর দেখে টাইটেল দিতে হবে, যেই টাইটেলটা তোমাদের মূল স্টোরির সাথে বা মূল গল্পের সাথে মিল থাকে, আর তার সাথে একটা মোরালও দিতে পারো। গল্পের শেষে যদি তোমরা মোরাল দাও তাহলে সেই স্টোরিটা আরও বেশি আকর্ষণীয় হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। আমি এখানে মাত্র 4টে স্টোরি নিয়েছি। এখানে মনে রাখবে আমি নামগুলো দিয়েছি, তোমাদের প্রশ্নেতে নাম থাকবে না, শুধু হিন্টসগুলো থাকবে। তোমাদের নাম ভাবতে হবে, আর সেই নামের ওপর বেস করে কিভাবে মোরাল হবে সেটাও তোমাদের ভাবতে হবে। ফার্স্ট স্টোরি হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডোভ। এর অর্থ হলো একটি পিঁপড়ে ও একটি ঘুঘু পাখির কথা। সেকেন্ড স্টোরি হচ্ছে দ্য ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কিস। একটা ক্যাপ বা টুপি বিক্রেতা এবং একটি বাদর। থার্ডে আছে দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো। একটা চালাক বা বুদ্ধিমান শেয়াল এবং একটি বোকা কাক। আর লাস্ট স্টোরি হচ্ছে দ্য টাইগার অ্যান্ড দ্য ক্লেভার শেপার্ড। একটা বাঘ এবং একজন মেষপালক। তো এই ছিল 4টে স্টোরি। তো এই ছিল সাজেশান। মনে রাখবে আনসিনের কোনো সাজেশান হয় না বা সিনেরও কোনো সাজেশান হয় না, তবু আমি যেইগুলো ইম্পর্টেন্ট বা বিগত বছরে এসে গেছে সেই হিসেবে আমি একটা সাজেশান বললাম তোমাদের। তোমরা যে হুবহু একদম 100% কমন পাবে এরম আমি বলছি না, শুধু বলে রাখছি যে এইগুলো পড়ে রাখবে, কিছু হলেও কমন পেয়ে যেতে পারো। গল্প আর কবিতা যদি টেক্সটটা ভালো করে পড়ো তো তোমাদের আর কোনো ক্ষেত্রেই চিন্তা করতে হবে না। আর যারা বলে ইংলিশ অনেক কঠিন পরীক্ষা বা ইংলিশে 90 তোলা খুবই
ইম্পসিবল ব্যাপার, সেটা একদমই নয়। ইংলিশ পরীক্ষাটা সত্যি খুব সহজ যদি তোমরা গুছিয়ে উত্তরটা লিখতে পারো, কারণ যে এক্সামার আছে সে তোমায় চেনে না আর তুমি এক্সামারকে চেনো না। তো তোমাদের খাতার সৌন্দর্য দেখেই বোঝা যাবে যে তোমরা কি জেনেছো এই একটা বছরের ভেতরে। তাই চেষ্টা করবে যাই লিখবে কনফিডেন্সলি লিখে আসবে। আর এইটাও মনে রাখবে, মাধ্যমিক পরীক্ষা জীবনে নির্ধারণ করে না। তাই হতেই পারে প্রথমবারে আমরা কম নাম্বার পেলাম বা আশা অনুরূপ নাম্বার পেলাম না, তো তাই নিয়ে যে একদম মন মরা হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। কারণ মাধ্যমিকের নম্বর কোনো ভ্যালু করে না এটা বলবো না, কিন্তু জীবনের যে শেষ পথ মাধ্যমিক খারাপ গেল মানে খুব বাজে একটা বিষয় এরমও কোনো ব্যাপার নয়। আর অভিভাবকদের আরও একবার বলছি যে আপনারা আপনার ছেলেমেয়েদের একদম ভালোভাবে হাসি খুশিভাবে রাখবেন, কোনো চাপ সৃষ্টি করবেন না, কারণ তারা মাধ্যমিক দিচ্ছে যেহেতু এটা তাদের লাইফের প্রথম একটা বড় পরীক্ষা, তাই তাদেরকে চিল রাখার চেষ্টা করবেন যাতে কোনো চিন্তা ভাবনায় তারা ডুবে পড়াশোনা করতে গিয়ে এতটাই প্রেশারে পড়ে যায় যে পরীক্ষায় গিয়ে তারা সব গুলিয়ে যায়। আর ঘুমের প্রয়োজন, তাই রাত জেগে অনেক গার্জেনের ধারণা রাত জেগে পড়লে মাথায় থাকবে বা ভোরে তাড়াতাড়ি উঠে মাথায় থাকবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা। আপনার বাচ্চারা যদি দিনে 24 ঘন্টায় 1 ঘন্টাও পড়ে তো 1 ঘন্টার মধ্যেও যেন হচ্ছে 1 ঘন্টাটা ভালো করে পড়ছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদের সকলকে অল দ্য বেস্ট, আর তোমরা মাধ্যমিক ভালো করে দেবে, কোনো চাপের বিষয় নেই। ইংলিশ সাজেশানে যদি পিডিএফ চাই তাহলে ডেসক্রিপশান দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখানে তোমরা জয়েন হয়ে যেও। সেখানে তোমরা এর পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারবে। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ের সাজেশানে। সকলকে শুভরাত্রি।